কম जी थैंक यू वेरी मच थैंक यू अगेन सॉरी फॉर बीइंग लेट 15 मिनट्स जी আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছেন হোপফুলি আপনারা অনেক ভালো আছেন 15 মিনিটস লেট হয়ে যাওয়ার জন্য সরি অ্যাকচুয়ালি ফাইন আজকে ইনশাআল্লাহ আমরা বিসিএস লাইভের বৃত্তের সেকেন্ড পার্ট করব এমসিকিউ সলিউশন সেকেন্ড পার্ট তবে তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই যারা লাইভটি এখনো শেয়ার করে দেননি একটু কষ্ট করে লাইভটি শেয়ার করে দিবেন অফ কোর্স এবং যাদের হাতে শীট আছে দ্যাটস গুড বাট শীট না থাকলেও কোনো প্রবলেম কিন্তু নেই ওকে ফাইন আর গতকালকের ক্লাসের আমরা কিছু ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু শিখেছিলাম সেগুলো কিন্তু আজকে আমরা ইনশাআল্লাহ রিভিউ করব ওকে আচ্ছা নাম্বার 1 যে কতটুকু বৃদ্ধি বা কত গুণ বৃদ্ধি নাম্বার 1 এটা হচ্ছে গতকালকের রিভিউ ক্লাস মানে গতকালকে একটু পড়া আমাদের রিভিউ করার লাগতো নাম্বার 1 যে কতটুকু বৃদ্ধি বা কত গুণ বৃদ্ধি ইটস ভেরি ইম্পর্টেন্ট কতটুকু বৃদ্ধি আজকে আমরা গতকালকের ক্লাসের রিভিউ করব কতটুকু বৃদ্ধি বা কত গুণ বৃদ্ধি কতটুকু বৃদ্ধি বা কত গুণ বৃদ্ধি ওকে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ অন্তঃস্পর্শ এবং বহিঃস্পর্শ ছিল গতকালকের ক্লাসে একটা গুরুত্বপূর্ণ টপিক নাম্বার 3 হলো যে বৃত্তের ব্যাস এবং ব্যাসার্ধের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক বৃত্তের ক্ষেত্রফলের সম্পর্ক এটা ছিল গতকালকের রিভিউ ক্লাস ক্ষেত্রফলের সম্পর্ক খুবই ইম্পর্টেন্ট তিনটা ব্যাপার এখান থেকে কোয়েশ্চেন থাকবে আচ্ছা রাইট সো অফকোর্স এই তিনটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট আজকে আমরা এই তিনটা ব্যাপার খুব ফার্স্ট থেকে খুব ভালো করে আরেকটু রিভিউ করব ওকে তাহলে ব্যাপার যেটা হলো যে কতটুকু বৃদ্ধি বা কত গুণ বৃদ্ধি অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ বৃত্তের ব্যাস এবং ব্যাসার্ধের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক ওকে আচ্ছা রাইট এবার চলুন তাহলে আমরা এবার শুরু করা যাক আচ্ছা আমরা একটা ম্যাথ দিয়ে শুরু করি ব্যাপার যেটা লাস্ট একটা ম্যাথ ছিল লাস্ট ক্লাসে যে একটি বৃত্তাকার ফুল বাগানের ব্যাস 4 মিটার ব্যাস বাড়িয়ে 12 মিটার করা হলে বাগানের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে ওকে আচ্ছা এখন ব্যাপার হলো যে বৃত্তের ব্যাস ছিল 4 মিটার এখন কত 12 মিটার তাই না তাহলে বৃত্তের ব্যাস তাহলে আমরা কি বলতে পারি পূর্বে আর কি পরে তাহলে বৃত্তের ব্যাস ছিল কত 4 পূর্বে এখন কত বর্তমানে কত 12
তাহলে কয় গুণ বাড়লো? 3 গুণ বাড়লো। ওকে, আচ্ছা, বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ, আমি আবারও বলছি, বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যাই হোক না কেন, যদি 3 গুণ বাড়ে তাহলে 3-এর স্কোয়ার গুণ বাড়বে হচ্ছে ক্ষেত্রফল। আমি ব্যাপারটা আবারও শেয়ার করছি। এখানে বৃত্তের ব্যাস না বললে বৃত্তের ব্যাসার্ধও বলতে পারতো, কোনো সমস্যা নাই। বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যত গুণ বাড়বে, যত গুণ বাড়বে বৃত্তের ক্ষেত্রফল এর স্কোয়ার গুণ বাড়বে। আচ্ছা, এখন ধরুন আমরা কি বলতে পারি, সাপোজ ক্ষেত্রফল, তাহলে কয় গুণ বাড়লো? 3 গুণ বাড়লো। 3 গুণ না, তাহলে 9 হবে। যদি আগে ক্ষেত্রফল সাপোজ 1 থাকে, 1 বৃত্তের ক্ষেত্রফল, এখন হবে হচ্ছে এই যে 3 গুণ বাড়লো, তার মানে 3 স্কোয়ার, এখন হবে 9 গুণ। এটা কিন্তু অলওয়েজ মনে রাখবেন, ব্যাপারটা খুব সিম্পল ব্যাপার, বাট ইটস ট্রিকি। আমি আবারও বলছি, বৃত্তের ব্যাস শুধু না, বৃত্তের ব্যাসার্ধ কিন্তু হতে পারে। বৃত্তের ব্যাস বা বৃত্তের ব্যাসার্ধ যাই থাক না কেন, যত গুণ বাড়বে বৃত্তের ক্ষেত্রফল এর স্কোয়ারের অত গুণ কিন্তু বাড়বে। আচ্ছা, রাইট। তাহলে আগে যদি ক্ষেত্রফল থাকে 1, এখন কত ক্ষেত্রফল? 9। তাহলে আপনাকে বলা হচ্ছে যে কত গুণ বেড়েছে, কত গুণ বেড়েছে। তাহলে আগে বর্তমানে 9, আগে ছিল 1, তার মানে অ্যাকচুয়ালি 8 গুণ বেড়েছে, 8 গুণ। ওকে, তাহলে কত গুণ বেড়েছে, তার মানে আমরা কিন্তু ক্ষেত্রফলটা অ্যাকচুয়ালি না বের করেও কিন্তু বের করতে পারি কত গুণ বেড়েছে। কিন্তু যদি আপনাকে প্রশ্ন করে কতটুকু বেড়েছে, কতটুকু বেড়েছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কত গুণ আর কতটুকু কিন্তু একই জিনিস না। আচ্ছা, রাইট। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যদি বৃত্তের ব্যাস 2, তাহলে কি হবে ব্যাসার্ধ? দেখুন, তাহলে ব্যাসার্ধ হবে হচ্ছে কত? 2, তাই না? আর ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার, তার মানে 4 পাই, তাই না? 4 পাই। আচ্ছা, এবার আপনাকে বলছে যে যেহেতু বৃত্তের ব্যাস 3 গুণ বেড়েছে, বৃত্তের ব্যাস 3 গুণ বেড়েছে, তার মানে 12। ওকে, তার মানে 12 হলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 12 অর্ধেক 6, তাহলে কত হবে? 6 6 36 পাই। আচ্ছা, রাইট। তাহলে আমরা কি করব? এই 36 পাই থেকে আমরা কিন্তু 4 পাই বিয়োগ করে দিব, কত হবে? 32 পাই। তার মানে যদি আপনাকে বলে আলটিমেটলি যে কতটুকু বেড়েছে, তাহলে হবে 32 পাই। আর কত গুণ বেড়েছে, তাহলে হবে কিন্তু 8 গুণ। এই ম্যাথটা একটা লিখিত পরীক্ষায় এসেছিল, মন্ত্রণালয়ের পরীক্ষায়। তো অনেক ওখানে লেখা ছিল কতটুকু বেড়েছে। আমি আবারও বলছি, 3 মার্কস ছিল এই সেম কোয়েশ্চেন। 36 পাই, হ্যাঁ 32 পাই, 3 মার্কস ছিল। তো এই ম্যাথটা আবার আরেকটা পরীক্ষা এসেছিল কত গুণ বেড়েছে। তো অনেক স্টুডেন্ট লিখে দিয়ে এসেছে যে 8 গুণ, 8 গুণ বেড়েছে। তো আপনাকে বলছে কতটুকু বেড়েছে, আপনি লিখে দিয়ে আসছেন 8 গুণ বেড়েছে, 0। আপনার অঙ্ক হইছে, আপনি বুঝছেন, তারপর কিন্তু প্রশ্ন বুঝেন নাই আপনি, এই জন্য কিন্তু আপনি 0 পাবেন। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, তার মানে কতটুকু বেড়েছে আর কত গুণ বেড়েছে, এটা কিন্তু একটা ব্যাপার, নাম্বার 1। আর আমরা আরেকটা জিনিস শিখলাম যে বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যাই বাড়ুক না কেন, বৃত্তের ব্যাস কতটুকু বেড়েছে। আগে ছিল হচ্ছে 4 পাই, এই যে আগে ছিল 4 পাই, এখন কত হলো? 36 পাই। তাহলে কতটুকু বেড়েছে? 36 পাই এখন হয়েছে, আগে ছিল 4 পাই। তাহলে আমরা বিয়োগ করব যে 32 পাই বেড়েছে। 4 পাই ছিল আগে, 4 পাই ছিল আগে, 32 পাই বেড়েছে, তার মানে এখন 36 পাই হয়েছে। তার মানে আলটিমেটলি যে কতটুকু বেড়েছে। ওকে, কতটুকু বেড়েছে। আচ্ছা, নাম্বার 1। আমি আবারও বলছি, নাম্বার 2 যেটা হলো যে বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যত গুণ বাড়বে ক্ষেত্রফল বাড়বে এর স্কোয়ার গুণ। যদি 3 গুণ বাড়ে বৃত্তের ব্যাস, তাহলে ক্ষেত্রফল বাড়বে হচ্ছে 9, 9 আসবে, 9। ওকে, 9 আসবে। যদি ব্যাসার্ধ বাড়ে 3 গুণ,
তাহলে ক্ষেত্রফল আসবে 3 তিরিকা 9। ইজ ভেরি সিম্পল। তাহলে আপনি বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ দিয়ে কিন্তু তাকাবেন না, ওকে? যাই বলুন না কেন, ক্ষেত্রফল কিন্তু রেজাল্ট কিন্তু সেমই আসবে। আমরা হোপফুলি ব্যাপারটা কিন্তু ভালোভাবে বুঝতে পেরেছি। এটা কিন্তু পরীক্ষা খুবই আসে। এবং আমি আবারও বলি, যারা মন্ত্রণালয় বা অধিদপ্তরে এক্সাম দেন, এদের কিন্তু এমসিকিউ পরীক্ষা হয় না, এদের কিন্তু এক্সামগুলো হয় শুধুমাত্র লিখিত পরীক্ষায়। সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাসের অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের প্রায় সবগুলো কিন্তু পরীক্ষা হয় হচ্ছে শুধুমাত্র রিটেন, সেখানে এমসিকিউ থাকেই না, রিটেন এবং ভাইবা। সো আপনাকে বলছে একটা, আপনি মানে অ্যান্সার রাইট কিন্তু প্রশ্ন বুঝেন নাই, 0 দিবে আপনাকে কিন্তু। তো আপনি এক্সাম হল থেকে বেরিয়ে আসবেন, আরে আমি তো খুব ভালো এক্সাম দিয়ে আসছি, খুব ভালো, কিন্তু দেখবেন যে নাম আসে নাই, কারণ আপনি প্রশ্ন বুঝেন নাই। আচ্ছা আচ্ছা, রাইট। তার মানে এইগুলো একটা ব্যাপার। আচ্ছা, এবার আমরা আরেকটা ব্যাপার যেটা গত ক্লাসে ইম্পর্টেন্ট ছিল, সেটা হলো যে আলটিমেটলি যে অন্তঃস্পর্শ এবং বহিঃস্পর্শ আসলে ব্যাপারটা কি জিনিস, এটা আমি গত ক্লাসও শিখেছি। আজকে কিন্তু আরেকটু রিভিউ না করলে কিন্তু নাই। আচ্ছা, অন্তঃস্পর্শ, 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 ওকে? আচ্ছা, ভেতর দিয়ে একটা বিন্দু স্পর্শ করবে, ভেতর দিয়ে একটা বিন্দু, মানে দুইটা বৃত্ত একটা বিন্দুতে স্পর্শ করবে, ভেতর দিয়ে দুইটা বৃত্ত ভিতর দিয়ে দুইটা বৃত্ত একটা বিন্দুতে স্পর্শ করবে, একটা বিন্দুতে স্পর্শ করবে, এটা হচ্ছে অন্তঃস্পর্শ, বিন্দুতে স্পর্শ করবে। আচ্ছা, আর যেটা হচ্ছে বহিঃস্পর্শ, ওকে, সেটা হচ্ছে বাহির দিয়ে একটি বিন্দুতে স্পর্শ করবে। আবারও বলছি, যেটা হবে অন্তঃস্পর্শ, এটা হচ্ছে ভেতর দিয়ে দুইটা বৃত্ত, আমি ছবি অঙ্কন করে দেখাচ্ছি, কিন্তু এটা কিন্তু আলটিমেটলি আমার বোঝার জন্য, যদি এটা লিখিত পরীক্ষায় আসে তাহলে কিন্তু আপনি এইভাবে মার্কস পাবেন না, আপনাকে 0 দিবে। আপনি নিজে কতটুকু বুঝছেন, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। আচ্ছা, এখন আসলে এটা ঘটনাটা আসলে কি জিনিস, এবার আমরা ছবি আঁকার মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করব আসলে ঘটনাটা কি জিনিস, অন্তঃস্পর্শ এবং বহিঃস্পর্শ। ওকে, আমি আবারও বলছি, অন্তঃস্পর্শ বা বহিঃস্পর্শ। আচ্ছা, অন্তঃস্পর্শ, এটা ইংরেজি কি? টু সার্কেলস টাচ ইন্টারনালি, টু সার্কেল, আমি আচ্ছা ইংলিশ লিখলাম না, ঝামেলা করে লাভ নাই। আর হচ্ছে বহিঃস্পর্শ, টু সার্কেলস টাচ এক্সটার্নালি। আচ্ছা, ধরেন এই একটা বিন্দু, এই আরেকটা বিন্দু, ওকে? তাহলে আমি এই বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকলাম, ওকে? সাপোজ এই বিন্দুকে কেন্দ্র করে আরেকটা বৃত্ত আঁকবো, কিন্তু এইটা করবে কি, এর পাশ দিয়ে যাবে সেফ, এরকম, ওকে? তার মানে এই দুইটা বৃত্ত, সাপোজ বৃত্ত এ এবং কি বৃত্ত বি, এরা কিন্তু এই একটা বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, রাইট, এটা হচ্ছে অন্তঃস্পর্শ। এবার টু সার্কেলস টাচ ইন্টারনালি, কালকের হিলারিয়াস নূর হোসেন, কালকে সংজ্ঞাটা আমি বলবো, কালকে সংজ্ঞাটা আমি বলছি, জাস্ট আমরা আসে না যে পোলাবাইনের সংজ্ঞা আছে কিছু, এটা হচ্ছে পোলাবাইনের সংজ্ঞা বলছি, এখন আমরা স্মার্টলি বলবো, কোনো সমস্যা নাই। এটা কি বহিঃস্পর্শ, এটা তো এই দুইটা, ভাই আমার যে ত্রিভুজ মানে বৃত্তের আকার সাইজ, মানে পাবলিকের মাইর খাওয়া ছাড়া কোনো উপায় নাই আসলে। ধরেন এই একটা বৃত্ত, ওকে, আর এই আরেকটা বৃত্ত। আচ্ছা ফাইন, তাহলে এই সেন্টার। আচ্ছা, এটা কিন্তু একটা বিন্দুতে স্পর্শ করবে, একটা বিন্দুতে। তার মানে এই দুইটা বৃত্ত বাইর থেকে একটা বিন্দুতে স্পর্শ করেছে, আর এই দুইটা এরাও কিন্তু একটা বিন্দুতে স্পর্শ করেছে, মানে বিন্দু কিন্তু একটা, মানে স্পর্শ করেছে, সামান্য স্পর্শ করেছে।
তার মানে একটা বিন্দুতে স্পর্শ করবে, এটা হচ্ছে বাইরে থেকে, এটা হচ্ছে ভেতর থেকে। আচ্ছা রাইট, এবার কিন্তু আমরা অ্যাকচুয়ালি ছবি কিন্তু আঁকলাম, এবার কিন্তু আমাদেরকে কিন্তু আলটিমেটলি সংজ্ঞা কিন্তু বলতে হবে। আচ্ছা রাইট, এবার বহিঃস্পর্শের আসলে সংজ্ঞাটা কি, যদি আপনি পরীক্ষায় আসে তাহলে আপনি আসলে কিভাবে লিখবেন সেটি এখন আমাদের দেখা যাক। বলা হচ্ছে আপনাকে যে দুইটা বৃত্তের ব্যাসার্ধের যোগফল যদি এদের কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমান হয় তবে ওই বৃত্ত দুটি বহিঃস্পর্শ হবে। আমি আবারও বলছি দুইটা বৃত্তের ব্যাসার্ধের যোগফল যদি এদের দূরত্বের যোগফল মানে দূরত্বের সমান হয়, মানে কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমান হয় তবে কিন্তু সেখানে হবে হচ্ছে বহিঃস্পর্শ। তার মানে ধরেন এখানে আপনার এ কেন্দ্র, এটা হচ্ছে বি কেন্দ্র, তা ধরেন ও কি ধরেন এটা ভাই বাঁকারে, ধরেন এটা হ্যাঁ, ধরেন এটা হচ্ছে এইটা অবস্থা, তাহলে আপনার এ ও প্লাস ও বি সমান হচ্ছে এ বি। তার মানে দুইটা বৃত্তের ব্যাসার্ধ, এটার ব্যাসার্ধ হচ্ছে এ ও, এটা হচ্ছে ও বি। ওকে, দুইটা বৃত্তের ব্যাসার্ধের যোগফল যদি এদের কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমান হয় তবে সেখানে কিন্তু আপনি বহিঃস্পর্শ পাবেন। আচ্ছা, অন্তঃস্পর্শ নিয়ে আমাদের একটা ম্যাথ কিন্তু আছে, আমি অন্তঃস্পর্শটা বুঝাই দিব এবং কিন্তু আপনাদের একটা ম্যাথ করতেও দিব, দেখি আপনি আসলে কিন্তু অন্তঃস্পর্শ ব্যাপারটা ঠিকমতো বুঝতে পেরেছেন কিনা। ওকে, আচ্ছা রাইট, অন্তঃস্পর্শ হলো যে দুইটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য, এখানে ছিল যোগফল, এখানে হবে কিন্তু বিয়োগফল। ওকে, এখানে ছিল যোগফল, এখানে হবে কিন্তু বিয়োগফল। কার বিয়োগফল? ব্যাসার্ধের যোগফল, ব্যাসার্ধের বিয়োগফল। আচ্ছা, কার যোগফল? ব্যাসার্ধের যোগফল, এটা কি? ব্যাসার্ধের বিয়োগফল। ওকে, তাহলে দুইটি বৃত্তের ব্যাসার্ধের বিয়োগফল এদের কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমান হবে, বিয়োগফল কিন্তু। আচ্ছা রাইট, আবারও বলছি, তার মানে এইটা যে বিয়োগ, এই যে এইটার এবং এইটার, এই দুইটা বিয়োগ করলে আমরা এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব যদি পাই তবে কিন্তু সেখানে অন্তঃস্পর্শ হবে, আদারওয়াইজ কিন্তু অন্তঃস্পর্শ হবে না। তো হোপফুলি আমরা এটা খুব ভালো করে বুঝতে পেরেছি, এটা খুব বোঝার কিছুই নাই, এটা আমরা কতটুকু বুঝতে পেরেছি এবার একটা প্রমাণ হয়ে যাবে আমাদের। ওকে, এত বকবক করলাম, এবার কিন্তু আমি রেজাল্ট চাই। ওকে ফাইন, গতকালকে ক্লাসে একটা ম্যাথ ছিল। আচ্ছা, আমি একটু পড়ি এবং আপনারা একটু ট্রাই করবেন ম্যাথটার অ্যান্সারটা করার জন্য। আবার বলবো কোনটা, এটা। আচ্ছা, দুইটা বৃত্তের ব্যাসার্ধের বিয়োগফল কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমান। অন্তঃস্পর্শ, রাইট, দুইটা বৃত্তের ব্যাসার্ধের বিয়োগফল কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমান। আর এটা হচ্ছে দুইটা বৃত্তের ব্যাসার্ধের যোগফল কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমান। মানে সংজ্ঞা কিন্তু একটাই, এখানে হবে বিয়োগফল, এখানে হবে যোগফল। দুইটা ব্যাসার্ধের যোগফল কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমান, এখানে হবে ব্যাসার্ধের বিয়োগফল কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমান। সেম কিন্তু ব্যাখ্যা কিন্তু সেম, সংজ্ঞা কিন্তু সেম, শুধু এক জায়গায় যোগফল আর এক জায়গায় কিন্তু বিয়োগফল, কাহিনী শেষ। আচ্ছা, এখন মামলা হচ্ছে আমরা এইটা কতটুকু বুঝতে পেরেছি, চলুন তাহলে এবার একটা প্রমাণ হয়ে যাক। ওকে, অন্তঃস্পর্শে রেখা লাগবে না, মানে কিসে রেখা লাগবে না, বুঝে নাই নিলয়? আচ্ছা রাইট, তাহলে এবার আমরা দেখব এইটা আমরা কতটুকু বুঝতে পেরেছি। অন্তঃস্পর্শ, বহিঃস্পর্শ আপনারা ভালোই বুঝছেন, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আমি একটা ম্যাথ পড়ি। দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলো। আচ্ছা, বৃহত্তর বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। বৃহত্তর বৃত্তটি ধরেন
ধরেন এটা হচ্ছে এ, এটা হচ্ছে ধরেন বি, এটা ধরেন কেন কি ধরেন পি, এটা হচ্ছে পি কেন্দ্র, এটা হচ্ছে কিউ কেন্দ্র। ওকে, আচ্ছা কি কি দেওয়া আছে খেয়াল করে কষ্ট করে দেখেন। রেখা টানবেন না, কোন রেখা? ও আচ্ছা আচ্ছা, মানে রেখা হচ্ছে এই যে এই যে এটা এই যে পি কিউ এই রেখা এই দূরত্বটা। ওকে, রেখা তো টানতেই হবে, এটা তো না টানলেই না। আচ্ছা এখন আমি কিছু বলবো, আপনি আচ্ছা রাইট, মানে খুব সুন্দর করে বলছেন। কে নাম কি? মোস্তাক আল মেহেদি। কেন্দ্র দূরত্ব হচ্ছে মেন, মামলা শেষ, মাইরালা। মানে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে আমার মেইন কাহিনী, আর কিন্তু কিছুই লাগবে না। আচ্ছা ফাইন, এবার আপনাকে একটা কোয়েশ্চেন আমি দিচ্ছি, এটা কষ্ট করে পড়বেন। পিও আপনার পিও এর মান দেওয়া আছে হচ্ছে আপনার 6, পিও এর মান দেওয়া আছে 6। আচ্ছা পি কিউর মান দেওয়া আছে হচ্ছে আপনার 2। আচ্ছা এবার আপনাকে বলতে হবে কিউ এর মান কত। আমি আবারও বলছি, আপনাকে তথ্য দেওয়া আছে দুইটা। পি ও এর মান দেওয়া আছে বড় বৃত্তের ব্যাসার্ধ, আর কেন্দ্র দূরত্ব দেওয়া আছে 2। এবার যে ছোট যে বৃত্তটা, পিচ্চি বৃত্তটা, এই পিচ্চি বৃত্তটার এই ব্যাসার্ধ কত, কিউ ও কত বের করেন। দেখি আসলে আপনারা বুঝতে পেরেছেন কিনা, জিনিসটা আসলে বুঝতে পেরেছেন কিনা। ইট শুড বি আন্ডারস্টুড। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভাই, আপনারা বাংলা ইংলিশ মিক্স করে নেন, খবরদার। আপনি যদি বাংলা ইংরেজি মিক্স করেন ডিজিট 0, ধরে 0 দিব আপনাকে। আপনি যদি বাংলা ইংরেজি মিক্স করেন, আমি আবারও বলছি ভালো করে বোঝেন জিনিসটা ভাই, পড়াশোনা করেও লাভ হবে না, 0। সামান্য ভুলের কারণে। খাতার মধ্যে স্পষ্ট লিখে রাখেন, আমি লিখে দিচ্ছি। খাতার মধ্যে কি বিসিএস কি ব্যাংক, খাতার মধ্যে ম্যাথ, মানে ম্যাথের খাতার মধ্যে বাংলা ইংরেজি ডিজিট মিক্স করলে 0, বাংলা এবং ইংরেজি ডিজিট মিক্স করলে ওই ম্যাথ বাদ, ইংরেজি ডিজিট মিক্স করলে ওই অঙ্ক বাদ। খুব ভালো করে খেয়াল করেন ভাই, একদম 0 কিন্তু। আপনি পরিশ্রম করছেন কিন্তু সামান্য ভুলের কারণে খাতায় মানে ওই অঙ্কই বাদ, আপনাকে মার্কস দিবেই না। কেন দিবে না? খাতার মধ্যে বিসিএস কি ব্যাংক। অনেকে দেখবেন খুব ভালো এক্সাম দেওয়ার পরও ওই খাতায় নামে আসে না। আরে কেন? ওই যে একটা জায়গায় ভুল করে দিয়ে আসছে। বাংলা এবং ইংরেজি ডিজিট মিক্স করলে ওই অঙ্কই বাদ, আপনার অঙ্ক দেখবেই না হয়েছে না হয়েছে। তাহলে সেফ জিনিস কি? আমি দেখলাম যে কে যিনি ইংরেজি বাংলা ডিজিট মিক্স করছে, খুব বাজে অভ্যাস, খুব ফালতু অভ্যাস, এগুলা খুবই ফালতু অভ্যাস। আচ্ছা অলওয়েজ ইংলিশ ডিজিটটা ব্যাটার, অলওয়েজ মানে ইংলিশ ডিজিটটা আপনারা ইউজ করবেন বিসিএস এবং ব্যাংকে, দুইটাতেই কোনো সমস্যা নেই। আচ্ছা আর ব্যাংকে যদি বাংলা ডিজিট মিক্স করেন ব্যাংকে, তাহলে কিন্তু মহা বিপদ। আপনি কিন্তু ব্যাংকে, কিন্তু আমি আবারও বলছি, ব্যাংকে যারা ব্যাংকে এক্সাম দিচ্ছেন, ব্যাংকে কিন্তু ভুলেও আপনি বাংলা ডিজিট ইউজ করতে যাবেন না, ভুলেও না। আচ্ছা এগুলো ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা আরেকটা ব্যাপার একটু শেয়ার করি। খাতার মধ্যে ওভার রাইটিংটা খুব খারাপ জিনিস। একটু যদি ব্যাপারটা আসছে খাতা নিয়ে একটু শেয়ার করে নেই। খাতার মধ্যে ওভার রাইটিংটা খুবই খারাপ জিনিস। ওভার রাইটিং খুবই বাজে জিনিস। ওভার রাইটিংটা ইভেন 20 মার্কস পর্যন্ত কমাইতে পারে আপনার খাতার মধ্যে। মার্কস অঙ্ক হয়েছে, আপনি 5-এ 5 পাইছেন, এরপরে আপনার 2 মার্কস কমাই দিবে, 3 দিবে আপনারে। সো ওভার রাইটিং করবেন না, খুব বাজে অভ্যাস, ফালতু অভ্যাস, এগুলো খেয়াল করবেন। ওকে, তার মানে অ্যান্সার ইজ 4, রাইট। তার মানে এটা হচ্ছে 6, পুরোটা 6। ওকে, এটা কত? এটা হচ্ছে 2। তাহলে 6 থেকে 2 বাদ দিলে একটুকু হবে 4। থ্যাংক ইউ। তার মানে ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4, আর কিছুই না, রাইট।
তারপরে গত ক্লাসে কিন্তু আমাদের পড়াটা রিভিউ হয়ে গেল, এখন আমরা নতুন পর্ব শুরু করব। আচ্ছা রাইট, আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করে নেই। আসলে বোর্ড ঢেকে যাচ্ছে, পাশে দাঁড়ান। 8 কেমনে ভাই? 8 কেন? 8 না তো 4 4। এই যে ইজাজ, কথা কেন বললাম, আমাদের এই যে ইজাজ ভাই, তো ইজাজ কিন্তু 4 লিখছে, 4 ভাই। এক্সামিনারে ঠেকা পড়ে নাই, এক্সামিনারে ঠেকা পড়ে নাই, আপনাকে বাসা থেকে ডাইকে আনবে। বড় ভাই এটা কি বাংলায় সাইন না ইংরেজিতে সাইন? বলে যান, বসেন বসেন, বলে যান, এত ঠেকা নাই। জিরো, একদম জিরো দিবে। সব ভুলও কিন্তু কাজগুলো করতে যাবেন না, খবরদার, একদম খবরদার। অলওয়েজ বাংলা লেখা বাদ দেন, বাংলা ডিজিট বাদ দিয়ে দেন, ঠিক আছে? আচ্ছা রাইট, এবার কিন্তু আমরা আমাদের মূল পর্বে ফিরে আসছি। সুন্দর করে বুঝি, আপনাদেরকে একটা ব্যাপার খুব ভালো করে শেয়ার করি। সেটা হলো যে কোনো একটা টপিক নিয়ে আবসা আবসা ধারণা পাওয়া, আমি আবারও বলছি, কোনো একটা টপিক নিয়ে আবসা আবসা ধারণা, এই মোটামুটি এটা বলে আমাদের চাঁদপুরের ভাষায় বলে ওই তেনা পেঁচাইন না, ওই বিদ্যা দিয়ে কিন্তু আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন না ভাই। ওই লামসাম একটু বেসিক শিখলাম, একটু আত্ম শিখলাম, ওই কোনো মতে শিখলাম, এক্সাম হলে আপনি মাস ধরা খাবেন। তো আপনাকে আমরা বৃত্ত নিয়ে এত ডিটেইলস কেন পড়াচ্ছি? বৃত্ত নিয়ে যেভাবেই প্রশ্ন আসুক যেন আপনার মিস না হয়ে যায়, এটা কিন্তু ভালো করে আপনার ব্যাপারটা বুঝতে হবে কিন্তু। ওকে রাইট, গো ফর দ্য নেক্সট। এবার আমরা কিন্তু আমি একটা চিত্র আঁকবো এবং কিন্তু আপনাকে ব্যাপারটা মানে অ্যান্সার বের করতে, অ্যান্সারটা মানে করতে হবে, আর কিছু কিন্তু না। তাহলে আমি একটা চিত্র আঁকলাম, দেখি মানে আপনাদের আমি তো আছি, কোনো ডোন্ট ওয়ারি, আল্লাহ ভরসা। আচ্ছা, আপনাকে বলতে যে একটা এবিসি একটা ত্রিভুজ, আরে ভাই রে কি অবস্থা, এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, ওকে। আচ্ছা, এবিসি একটা ত্রিভুজ, ও হচ্ছে সেন্টার, আর এই যে ওবি এবং ওসি হচ্ছে ব্যাসার্ধ, ওকে। আচ্ছা রাইট, এবার আপনাকে বলছে যে ওসি বি কোণ সমান হচ্ছে 35 ডিগ্রি, আচ্ছা রাইট। এবার আপনাকে বলতে হবে যে বিএসি কোণ সমান কত ডিগ্রি? বিএসি কোণ, নুর হোসেন, আপনার বাইরে তো চাঁদপুরের কথাটা বলে, তেনা পেশাই না, পড়াশোনা করে লাভ নাই, ভালো করে পড়তে হবে, নাহলে বাদ। আচ্ছা রাইট, এবার আপনাকে বলতে হবে বিএসি কোণের মান কত, দেখি আপনারা কত ডিগ্রি? বিএসি কোণের মান কত ডিগ্রি? দেখি, কোন বনেগা ক্রোড়পতি। এখানে একটা বৃত্ত বলা আছে, দিয়ে দিলাম এখানে ও সেন্টার, আর ওবি এবং ওসি হচ্ছে ব্যাসার্ধ। আপনাকে বলা আছে ওসিবি কোণ হচ্ছে 35 ডিগ্রি। আপনাকে বলছে এই কোণের মান কত ডিগ্রি? এই কোণের মান বিএসি কোণের মান কত ডিগ্রি? এই আমি প্রশ্ন বললাম তো ভাই, আপনাকে ওসিবি কোণের মান দেওয়া আছে, বিএসি কোণের মান বের করতে হবে। বিএসি কোণের মান কত ডিগ্রি বের করতে হবে। আচ্ছা রাইট, আর দেখি কারা কারা মানে কনসেপ্টটা ক্লিয়ার কিনা ভাই। মানে এটা হচ্ছে কি কাঁচা কনসেপ্ট, কাঁচা আছে না, কাঁচা আমের জুস, এরকম কনসেপ্ট চাই, কাঁচা আমের জুস, ঠিক আছে? আদারওয়াইজ ভাই এক্সাম হলে পারবেন না, পড়াশোনা ছেড়ে দিতে হবে। রাইট, যারা অ্যান্সার দিয়েছেন আপনারা অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট, যারা অ্যান্সার দিয়েছেন। প্রথমে একজন বললেন সোহেল আরমান 110, আপনি কোন হিসেবে বললেন আমি বুঝি নাই। হাবিবে হ্যাপি 220, মানে আরও স্মার্ট, ওভার স্মার্ট। শোনেন একটা কথা বলি, ওভার কোয়ালিফাইড ইকুয়াল ডিসকোয়ালিফাইড। আচ্ছা, যারা 55 অ্যান্সার দিয়েছেন, যারা রাইট, জান্নাতুল উষা বা নিলয় বা সাদিয়া, হাবিবা, ইজাজ, পিয়া শর্মা এবং নিঞ্জামণি যারা আছেন, ইউর রাইট। আচ্ছা রাইট, তাহলে এটা কিভাবে হলো জিনিসটা? যেহেতু বি ও সি ত্রিভুজটা এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? আমরা কি জানি যে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো কিন্তু সমান। আবারও বলছি,
সমান সমান বাহুর বিপরীত কোণগুলো কিন্তু সমান। যেহেতু এই বাহু সমান, তার মানে এই কোণ, এই বাহুর বিপরীত কোণ 35 হলে এই বাহুর বিপরীত কোণ কিন্তু 35, রাইট। তাহলে কত হলো 70, এখানে কত হবে 110, রাইট। এবার আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বা বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে 110 যদি হয় এটা হবে 110 অর্ধেক বা 55 ডিগ্রি। আচ্ছা, রাইট, দ্যাটস বিউটি। যারা অ্যান্সার দিয়েছেন, আপনারা লাইভে যে পড়াশোনাটুকু করবেন 1.5 ঘন্টায়, এটা হচ্ছে যে মানে কাঁচা আমের জুস, মানে খুব ক্রিম একটা ক্লাস হবে কিন্তু মোটামুটি আপনাদের কনসেপ্টটা অনেক দিন কিন্তু মনে থাকবে। ওকে, এবার আমরা চলে যাচ্ছি আরেকটি আমরা চিত্র আঁকবো। ওকে, এবার আরেকটা চিত্রের মধ্যে আমাদের কি বলতে পারি? আচ্ছা, রাইট, সিম্পল। এখানে আরেকটা চিত্র আমি আঁকছি, আমার হাতে একটা শীট আছে। ইনশাআল্লাহ আমরা কিন্তু মোটামুটি আল্লাহ আমাদেরকে করোনা মুক্ত করলে আপনাদের বই রেডি করা আছে। প্রায় ওভারঅল 5000 কোয়েশ্চেন কিন্তু আমরা দিব। দাম পড়বে 1 থেকে 150 টাকার মধ্যে, এবং মোটামুটি আমরা প্রতিদিন লাইভে এসে দাঁড়াবো। প্রতিদিন মাত্র 150 টাকায় আপনি একজন টিচারকে মাসে 12 দিন হাজির পাবেন, যেটা কল্পনাও সম্ভব না, কল্পনাকেও হার মানায়। এবং এটা নিয়মিত, এটা বছরে 12 দিন না, প্রতি মাসে 12 দিন, এবং মাসের পর মাস কিন্তু আপনি টিচারকে সামনে পাবেন। ওকে, দ্যাটস গুড। এবার কিন্তু আপনাকে বলা হচ্ছে আমরা একটা জিনিস আঁকবো। ওকে, এটা আঁকলাম। ওকে, আঁকলাম জাস্ট আপনারা দেখেন, আর কিছু কিন্তু করতে হবে না। ওকে, এটা হচ্ছে আপনাদের ব্যাসার্ধ। আচ্ছা, রাইট। এখানে বলা হচ্ছে BAC কোণ, ABC কোণ। ওকে, তাহলে BAC কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। ওকে, আর আপনাকে বলছে যে আপনাকে বলা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি যে আচ্ছা, রাইট, BOC কোণের মান কত ডিগ্রি? BOC কোণের মান, BOC, তাহলে এইটুকু যদি 60 ডিগ্রি হয়, BAC কোণের মান যদি হয় 60 ডিগ্রি, তাহলে BOC কোণের মান কত হবে? BOC, রাইট, BOC কোণ, এখানে আমি BAC হচ্ছে, এখানে ভুল আছে, ফাইন। তাহলে BOC কোণ কতটুকু হবে? BOC কোণ যদি হয় 60 ডিগ্রি, তাহলে BOC কোণ কত হবে? রাইট, দ্যাটস গুড। আচ্ছা, রাইট, 120 হ্যাপি, উই আর নট হ্যাপি। 120 কেমনে ভাই? ওমা, আচ্ছা, সরি, হ্যাঁ, ঠিক আছে, 60, এটা হচ্ছে, এটা, হ্যাঁ, ঠিক আছে, সরি, 120 হবে। কারণ এটা যদি 60 হয়, এটা হবে 120, রাইট। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা, রাইট, ঠিক আছে, ফাইন, এটা হবে 120 ডিগ্রি। ওকে, রাইট। যারা 30 অ্যান্সার দিয়েছেন তারা ভুল দিয়েছেন। ওকে, যারা 120 দিয়েছেন তারা কিন্তু রাইট, কারণ কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা যদি 60 হয়, এটা হবে 120। আচ্ছা, রাইট। আচ্ছা, এবার আমি যদি বলি যে OCB কোণের মান কত? OCB কোণের মান কত দেখি? OCB কোণের মান কত? OCB কোণ, আবারও বলছি, আমরা BAC কোণের মান পেলাম 60, BOC কোণের মান পেলাম 120। এবার বের করতে হবে যে OCB কোণের মান কত? OCB কোণের মান কত? আচ্ছা, OCB কোণের মান কত? OCB কোণের মান কত? OCB, আচ্ছা, OC, রাইট, দ্যাটস বিউটি। তার মানে আপনাদের কিন্তু মোটামুটি বেশ ভালো কনসেপ্ট ক্লিয়ার, রাইট। কেন এখানে 30 ডিগ্রি হবে? কারণ এটা যে 120 ডিগ্রি হতে পারে, বাকি দুটো কিন্তু 60 ডিগ্রি হবে, তাই না? আর 60, যদি এই দুটো বাহু সমান, তার মানে এখানে কি কোণদ্বয় সমান, তার মানে OCB 30 ডিগ্রি, OBC কিন্তু
30 ডিগ্রি হবে। কনসেপ্ট ইজ ভেরি মাচ ক্লিয়ার, ভেরি মাচ ক্লিয়ার, ভেরি মাচ ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আজকে কিন্তু আমরা আচ্ছা একটা জিনিস বলে নেই, যারা মাত্র জয়েন করলেন, অ্যাকচুয়ালি যাদের ব্যাংকে নিয়ে প্রবলেম, ব্যাংক ম্যাথ, আমরা কিন্তু এই বই নিয়েও মাসে 12 দিন লাইভে আসছি। আপাতত একটু আমরা অফ রেখেছি, আমরা জ্যামিতিটা পর্ব শেষ করে এই বইয়ের অলরেডি 24টা লাইভ কিন্তু করানো হয়েছে, যা আপনি কখনোই বাংলাদেশে কোথাও পাবেন না, বাংলাদেশের বাইরেও সম্ভব না। যারা ব্যাংকে এক্সাম দিবেন হাতের কাছে রাখেন বইটা, কমন পড়বে আনকমন পড়বে মামলা করে না, দরকার নাই, রাখেন। মাসে 12 দিন তো ক্লাস, যখনই মন চাবে ক্লাসে বসে পড়বেন। একটা বই তো মাত্র 250 টাকা দাম, 2500 না, 2.5 লাখ টাকাও না। আচ্ছা ওকে, এবার আমরা আরেকটা প্রশ্ন করবো যে এবিসি একটি বৃত্তস্থ ত্রিভুজ, এবিসি একটা বৃত্তস্থ ত্রিভুজ। ওকে, ধরেন এবিসি একটা বৃত্তস্থ আমি ত্রিভুজ আঁকলাম। আচ্ছা ওকে, ধরেন এবিসি। ওকে, আচ্ছা এবার বলছে আপনাকে যে এবিসি, আমি এবি বাহুটাকে ই পর্যন্ত বাড়াইলাম। ওকে, আচ্ছা বাড়ানোর পরে সিবিই, এই কোণের মান কত হচ্ছে? এই কোণের মান হচ্ছে 80 ডিগ্রি, 80। আচ্ছা, তাহলে আপনাকে বলতে হবে এবিসি কোণের মান কত। সিবিই কোণের মান দেওয়া আছে 80 ডিগ্রি, কিন্তু আপনাকে বের করতে হবে যে সিবিএ না, কি বলছে এখানে, এবিসি কোণের মান কত। সেম, এবিসি কোণের মান কত ডিগ্রি? ওকে রাইট, তার মানে আপনাকে বলা হচ্ছে যে আমি আবারও বলছি, আপনি একটা ত্রিভুজ আঁকছেন, বৃত্তস্থ ত্রিভুজ, এখানে সিবি কোণের মান দেওয়া আছে 80 ডিগ্রি, আর আপনাকে বলতে হবে এবিসি কোণের মান আসলে কত ডিগ্রি। আচ্ছা এগুলো একটা ব্যাপার। নাম্বার 2 হলো, আচ্ছা আমরা কি এবিসি কোণকে সিবিএ কোণ লিখতে পারি? এই দুটো কি সমান? এই দুটি সমান? আমি আবারও বলছি, রাইট, যারা অ্যান্সার দিয়েছেন 100, আচ্ছা যারা অ্যান্সার দিয়েছেন 100 তারা রাইট, যারা এটা হবে 100 ডিগ্রি। কারণ কি? কারণ কোন ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বাড়ালে বহিস্থ যে কোণটা উৎপন্ন হয়, আচ্ছা মানে আমরা এটাও বলতে পারি যে এটা পরে যে এক সরল কোণ সমান 180 ডিগ্রি, এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তার মানে পুরো কোণটা হচ্ছে 100 ডিগ্রি, 180 ডিগ্রি। এটা যদি 80 হয়, এটা অবশ্যই কিন্তু 100 হবে। ভেরি সিম্পল জিনিস। আচ্ছা এবার আমি যে সেকেন্ড বললাম যে এবিসি কোণকে আমি কি সিবিএ কোণ বলতে পারি কিনা, এটা কিন্তু একটা পরীক্ষা কিন্তু আসছে, এটা কিন্তু একটা পরীক্ষা কিন্তু আসছিল যে কিরে ভাই দুইটা কোণ তো, মানে প্রত্যেকটা কিন্তু প্রশ্ন মন্ত্রণালয়ে আসছে, আমি আপনাদেরকে শেয়ার করছি, এই ভুলগুলো যেন আপনারা না করেন। যে এখন অনেকে বলছে কিরে ভাই দুইটা কোণ একই কেমনে হয়, দুইটা কোণ কিন্তু একই কেমনে হয়, মাথায় কাজ করা নাই। তো অনেকে বলতেছে যে এটা তো কোনো বইয়ে পাই নাই, এটা আমি এত বই পড়লাম, কোনো বইতে কমন পড়ে নাই, আমাদের সারা তো পড়াই নাই। ভাই জিনিস মানে আপনাকে কনসেপ্ট কত ক্লিয়ার রাখতে হবে। এবিসি কোণ আর সিবিএ কোণ এটা হচ্ছে সেম জিনিস, সেম জিনিস। কারণ আপনার তো বি কোণ তো আছে, বি কোণ, এটা মানে হচ্ছে বি কোণ, তাহলে যদি বি মাঝখানে আছে তার মানে কোনো সমস্যা নাই। ওকে, আপনি এ আর সি কে উল্টা পাল্টা করেন, কোনো সমস্যা নাই, শুধু বিটাকে মাঝখানে থাকলে কিন্তু হয়ে যাবে। রাইট, সো পরীক্ষার মাঝে কিন্তু অনেক সময় পরীক্ষার মাঝখানে কিন্তু অনেক সময় প্রবলেম হয় যে কিরে ভাই একই কোণ আমি দুই রকম লিখলাম কেমনে, এটা মাথায় কিন্তু রাখতে হবে জিনিসটা। ওকে, একই জিনিস। রাইট, ওকে, এবার আমরা একটা মজার ম্যাথ করব। ওকে, সো বৃত্ত নিয়ে আপনাদের কনসেপ্ট কিন্তু ডে বাই ডে আরো ক্লিয়ার হচ্ছে। খুব ভালো ক্লিয়ার না হলে ভাই পরীক্ষায় পাস করতে পারবেন না। ম্যাথ শিখায় একটা, আর কিন্তু পরীক্ষা হলে কিন্তু পাস করায় আরেকটা। আচ্ছা ফাইন, যারা এখনো লাইভটি শেয়ার করে দেন নাই, একটু কষ্ট করে কিন্তু লাইভটি শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডদের জন্য,
কারণ এরকম কন্টিনিউ মাসে 24টা হোয়াইট বোর্ড লাইভ, আমি আবারও বলছি মাসে 24টা হোয়াইট বোর্ড লাইভ খুব টাফ, মানে এটা আসলে কেউ দিবে না, নোবডি এলস। আর আপনারা একটু কষ্ট করে কিন্তু একটু কিন্তু আপনাদের মেম্বার অ্যাড করবেন গ্রুপে, এটা রিকোয়েস্ট থাকবে। এত ভালো সার্ভিস দিচ্ছি ফ্রি অফ কস্ট, আপনার ফ্রেন্ডদেরকে অ্যাড করবেন না কেন বলেন? আচ্ছা রাইট, এবার আমরা আরেকটা ম্যাথ করব। বলা আছে একটা মানে বৃত্তের ক্ষেত্রফল 6.25 বর্গ ইঞ্চি, যদি বৃত্তটির ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে এই বৃত্তটির নতুন ক্ষেত্রফল কত হবে? ওকে, বৃত্তটির ব্যাস আর কি ক্ষেত্রফল। ওকে, আমাদের কি শিখছিলাম যে বৃত্তটির মানে আপনার আচ্ছা বৃত্তটির ক্ষেত্রফল কত? 6.25 ইঞ্চি। ওকে, 6.25 ইঞ্চি। আচ্ছা, বৃত্তের ব্যাস আগে ছিল x, সাপোজ পূর্বে, ওকে পূর্বে x ছিল, বর্তমানে কত হবে? বৃত্তের ব্যাস আমাদের দ্বিগুণ করা হয়েছে, টুয়াইস x, তাহলে ক্ষেত্রফল কত গুণ বেড়েছে? কি হবে? আবারও বলছি, আমরা কিন্তু শিখেছিলাম যে বৃত্তের ব্যাস বাড়ুক, বৃত্তের ব্যাসার্ধ বাড়ুক, কোনো ব্যাপার না, বৃত্তের ব্যাস যত গুণ হবে তার স্কোয়ার গুণ হবে বৃত্তের ক্ষেত্রফল, স্কোয়ার গুণ। তার মানে এটা যদি 6.25 হয়, আমরা কোনো অঙ্ক না করি কিভাবে ডিরেক্টলি লিখতে পারবো এটা? তার মানে এখানে কত হবে? এখানে অ্যান্সারটা কত হবে দেখি, কে বলতে পারে? আচ্ছা, 25 পাই যারা বলছেন তারা কি হিসেবে বলছেন আমি একটু শেয়ার করে নিই জিনিসটা। আচ্ছা, ব্যাপার যেটা হলো, কারা কারা অ্যান্সার করতে পারেন, মানে আপনাদের হাতে কোনো শিট রাখা লাগবে না, হাতে কোনো শিট রাখেন না, দরকার নাই, শুধু আমাকে ফলো করেন জাস্ট, তাহলে কিন্তু অনেক মজা ভালো লাগবে জিনিসটা, শিট টিট বাদ দেন। আচ্ছা, স্যারের ব্যাখ্যাটা আগে বুঝি। আচ্ছা স্যার, কোয়েশ্চেনটা আরেকবার বলেন। বলছে যে একটা বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হয়েছে, বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হয়েছে, ফাইন, তাহলে ক্ষেত্রফল কত হবে? যেখানে যখন জেনুইন ব্যাস ছিল x, এটা হলো জেনুইন ব্যাস, এটা হচ্ছে জেনুইন ব্যাস, তখন ক্ষেত্রফল ছিল 6.25। আচ্ছা, এখন ব্যাস দ্বিগুণ করা হয়েছে, তাহলে ক্ষেত্রফলটা কত হবে? রাইট, তাহলে আমরা কিন্তু আপনারা কিন্তু কথাটা তখন তাহলে বুঝেন নাই, আমি কিন্তু বারবারে বলছি যে বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যত গুণ বাড়বে, 2 গুণ বাড়লে ক্ষেত্রফল 4 হবে, 3 গুণ বাড়লে ক্ষেত্রফল 9 হবে, 4 গুণ বাড়লে ক্ষেত্রফল 16 হবে, 4 এর স্কোয়ার 16, 3 এর স্কোয়ার 9, 2 এর স্কোয়ার 4। এটা ব্যাস হোক আর ব্যাসার্ধ হোক, তাকাইন না, ব্যাস হোক বা ব্যাসার্ধ হোক, তাকানোর দরকার নাই। আচ্ছা, তার মানে দ্বিগুণ না, তাহলে এখানে যদি 2 হয় এখানে হবে 4 হবে, তার মানে আমি কি করব? 6.25 এর সাথে 4 গুণ করব, কত হবে? 25। আচ্ছা ওকে, আমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছি? আপনাকে কিন্তু আর কিছুই করতে হবে না, টেনশন করে ঘুম নষ্ট করে লাভ নাই, কারণ টেনশন করাটা খারাপ। যদি এখানে যদি 3 গুণ, সাপোজ এখানে যদি হয়তো 8, সাপোজ আপনি ধরেন 3 গুণ হইতে এখানে তো 9, আপনি 9 দিয়ে গুণ করতেন, এনিওয়ে, তার মানে বৃত্তের ব্যাস এখানে যদি আপনাকে বলতো যে ব্যাসার্ধ, বলতো ব্যাসার্ধ, তাহলে অ্যান্সার সেমই আসতো, সেম আসতো অ্যান্সার। ওকে, তাহলে বৃত্তের ব্যাস বলুক আর ব্যাসার্ধ বলুক, আমি কথাটা কিন্তু বারবার বলছি আপনাদেরকে, ভালো করে বুঝেন, বৃত্তের ব্যাস বলুক আর ব্যাসার্ধ বলুক। আচ্ছা, একটু ডিটেলস করে দেবো বোর্ডে, তো ডিটেলস করে দিতে হবে, তাই না? আচ্ছা ফাইন, আচ্ছা রাইট, আমি একটু তাহলে ডিটেলস করে দিচ্ছি। আচ্ছা ধরেন আমি জিনিসটা মনে করলাম, ইন ডিটেলস করে দিলাম। ওকে, আচ্ছা ধরেন পূর্বে আর কি বর্তমান বৃত্তের ব্যাস, ওকে
তাহলে কি হবে ব্যাসার্ধ, কি হবে ক্ষেত্রফল। ওকে, এটা ব্যাপারটা। আচ্ছা, তাহলে ব্যাস, ব্যাসার্ধ, ক্ষেত্রফল। আপনার কি দেওয়া আছে? ধরেন কিছু দেওয়া নাই, কিছু দেওয়া নাই। আচ্ছা, বৃত্তের ব্যাস ধরেন 2, ধরলাম 2। এখন আপনি আমরা মামলা করতে পারবেন, ভাই 2 কেন স্যার 2 কেন ধরলেন? আপনি 2 ধরেন আর 2000 ধরেন, আমি ধরলাম 2, আমার ভালো লাগে 2 আর কিছু না। তাহলে ব্যাস 2, কত হবে ব্যাসার্ধ 1, কত হবে ক্ষেত্রফল পাই 1 স্কয়ার, কত পাই। আচ্ছা, ব্যাস কয় গুণ বাড়ছে? দ্বিগুণ বাড়ছে, কত হবে 4। ওকে, কত হবে ব্যাসার্ধ 2। আচ্ছা, তাহলে কি হবে ব্যাপারটা? পাই আর স্কয়ার, কত হবে 4 পাই। আচ্ছা, তার মানে আপনি কিন্তু দ্বিগুণ বাড়াইলেন, তাই না? এখানে কত হইল 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার 4। আচ্ছা, এন্ড আমাদের প্রশ্ন বলছে যে বৃত্তের ব্যাস দ্বিগুণ করছেন, ক্ষেত্রফল আগে ছিল কত 6.25, তাহলে আগে ছিল এই যে পাই, মানে পাই এখন তো 4 গুণ বাড়ছে না, তার মানে 6.25 কে আমরা এখন 4 দিয়ে গুণ করব 25। ক্লিয়ার অর নট ক্লিয়ার? ক্লিয়ার? আসলে কি ভাই আমি বলি, আসলে দাঁড়ায় দাঁড়ায় লাইভ নেওয়াটা আসলে আমার কাছে মাঝে মাঝে খুব কষ্ট লাগে। মানে যদি যে খাতা কলমে লাইভ নিতাম বসে বসে মজা, কোনো কষ্ট নাই, তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু অনেক ইজি হইতে যাই। তারপর আলহামদুলিল্লাহ আপনাদের জন্য কষ্ট করছি যেন আপনারা উপকৃত হন, ঠিক আছে? প্রশ্নে অনেক সময় কত কি বলে বুঝি না কথা। ক্লিয়ার, রাইট। তার মানে কিন্তু আমি আমার এই বক্তব্যের, আচ্ছা, তার মানে ব্যাপারটা হলো যে বৃত্তের ব্যাস বাড়ুক ব্যাসার্ধ বাড়ুক, এখানে কিন্তু দ্বিগুণ বাড়ছে, তাই না? 2 দুগুণে 4, বৃত্তের ব্যাস দ্বিগুণ বাড়া, বৃত্তের ব্যাসার্ধ কিন্তু দ্বিগুণ বাড়া, বৃত্তের ক্ষেত্রফল স্কয়ার গুণ বাড়া। ওকে, তাহলে বৃত্তের ব্যাস দ্বিগুণ বাড়ছে, ব্যাসার্ধও দ্বিগুণ বাড়বে, বৃত্তের ব্যাস 4 গুণ বাড়ছে, ব্যাসার্ধও 4 গুণ বাড়বে, আর ক্ষেত্রফল বাড়বে এই 4 এর স্কয়ার গুণ 4 এর স্কয়ার। আচ্ছা, রাইট। তাহলে মামলা শেষ, এই আলাপ আর করে লাভ নাই, সামনে আলাপ, সামনে যাই। আচ্ছা আচ্ছা, রাইট। এবার আমরা পরের যে ম্যাথগুলো কিন্তু খুব সহজ। একটি বৃত্তে ব্যাসার্ধ এ দেওয়া আছে। আচ্ছা, একটি বৃত্তকার, আচ্ছা, একটি বৃত্তের ব্যাসার্ধ এ, তার ক্ষেত্রফল কত হবে? তাই ব্যাসার্ধ দেওয়া আছে এ, ব্যাসার্ধ দেওয়া আছে এ, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কি পাই এ স্কয়ার, তার মানে কত হবে পাই এ স্কয়ার, এটা আমরা জানি। ওকে, লিখিত পরীক্ষায় আসলে আসান আকিব শুধু এই চার্ট দেখাইবেন, চার্টটা কিন্তু খুবই ইফেক্টিভ। চার্টটা হচ্ছে B-52 বোমারু বিমান। আমি আবারও বলছি, ভালো করে বুঝেন, এই চার্টটা এত ইফেক্টিভ। চার্টটা হচ্ছে B-52 বোমারু বিমান। চার্ট করে লিখবেন, চার্টটা খুবই ইফেক্টিভ। চার্ট করে লিখবেন, কারণ এই চার্টটা হচ্ছে B-52 বোমারু বিমান, ঠিক আছে? খুবই চমৎকার জিনিস কিন্তু। আচ্ছা, রাইট। আপনার রিটেন পরীক্ষায় চার্ট করে লিখলেই হবে, চার্ট আর কিছু না, আর কোনো কাহিনী দরকার নাই। মানে আপনার হাড্ডি ছাড়া গোস্ত, চার্টটা হচ্ছে হাড্ডি ছাড়া গোস্ত। আমরা কথা কম, আমরা হইলাম এবিডি প্লেয়ার্স। আচ্ছা, আপনাদের ছোট্ট একটা তথ্য দেই। আচ্ছা, ওয়ান ডেতে, একটু অন্যভাবে নিয়েন না, একটু ফানি। ওয়ান ডেতে সবচেয়ে কম বল খেলে সেঞ্চুরি করার রেকর্ডটা কার? দেখি একটু সামান্য একটু ফানি। সবচেয়ে কম বল খেলে ওয়ান ডেতে, ওডিআই সবচেয়ে কম বল খেলে সেঞ্চুরি করার রেকর্ডটা কার?
এটা কিন্তু একটা কমন কোয়েশ্চেন, করার রেকর্ডটা কার? রেকর্ড কার? ওয়ানডেতে সবচেয়ে কম বল খেলে সেঞ্চুরি করার রেকর্ডটা কার? দেখি সামান্য একটা জিনিস আপনারা বলতে পারেন কিনা যারা ক্রিকেট, মানে এটা কমন কোয়েশ্চেন, বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট। ওয়ানডেতে সবচেয়ে কম বল খেলে সেঞ্চুরি করার রেকর্ডটা কার? দেখি পারেন কিনা আপনারা। আবারও বলছি, ওয়ানডেতে সবচেয়ে কম বল খেলে সেঞ্চুরি করার রেকর্ডটা কার? আচ্ছা, কেউ পারবেন? দেখি কারা কারা আসলে মানে ক্রিকেট খেলা পছন্দ করেন বা আসলে দুনিয়ার খোঁজখবর রাখেন, বাইরের খোঁজখবর রাখেন। আচ্ছা, কাজী সামিউল ইসলাম। সাইদ আনোয়ারের বেল নাই, সাইদ আনোয়ারের খানা নাই, বহুত আগে শেষ। আচ্ছা রাইট, আফ্রিদি, আফ্রিদি আউট আউট আউট, আফ্রিদি আউট, আফ্রিদির ওই 37 বলের খানা অনেক আগে শেষ করে দিছে। রাইট, তার মানে এবিডি ভিলিয়ার্স, এবিডি ভিলিয়ার্স 31 করেছিলেন, 31 31 বলে 100 করেছেন। সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ওকে, আরে ভাই ম্যাথের সাথে রিলেটেড না, একটু ফান করলাম আর কি। এটা কি অন্যায় বলেন? ফান করা কি অন্যায়? আচ্ছা রাইট, এবার আরেকটা মজার জিনিস দেখুন। আচ্ছা, আর এগুলো আমরা পারবো, এগুলো নিয়ে আমার মনে কোনো টেনশন করার নাই। আচ্ছা দেখুন, একটি বৃত্তাকার পার্কের ব্যাস, একটি বৃত্তাকার পার্কের ব্যাস 60 মিটার এবং তাহলে পার্কটির পরিধির দৈর্ঘ্য কত? ভেরি সিম্পল না? ব্যাস যদি হয় 60, যদি ব্যাস হয় 60, তাহলে কত হবে ব্যাসার্ধ? 30, এই তো। পরিধি মানে কত? 2 পাই আর, কত হবে? 2 × 22/7 × 30, যা হয় তাই। আমাদের অ্যান্সার হচ্ছে কত? 188.496। ওকে, তার মানে ব্যাপার যেটা হলো যে ব্যাস দেওয়া আছে, আপনাকে বৃত্তের ওই একটা বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা রাইট, দ্যাটস গুড। আচ্ছা, এখান থেকে আসলে ম্যাথগুলো খুব সহজ। কোন বৃত্তের দেওয়া আছে পরিধি 44 মিটার, কোন বৃত্তের দেওয়া আছে পরিধি 44 মিটার, তাহলে ব্যাস কত? আচ্ছা, তাহলে বলা আছে পরিধি 2 পাই আর, দেওয়া আছে 44 মিটার। আচ্ছা, আপনাকে বলছে ব্যাস কত? ব্যাস, ব্যাস মানে টুয়াইজ আর, টুয়াইজ আর মানে হচ্ছে ব্যাস, তার কত হবে? 44/পাই। তার মানে কত হবে? আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে 7/22। কত হবে? 2। কত হবে? 14। তার মানে যদি দেওয়া থাকে পরিধি 44, তার মানে ব্যাস হবে 14। ওকে, আচ্ছা রাইট। এবার আপনাদের একটা প্রশ্ন করি, আপনাদের একটা প্রশ্ন করছি আমি। বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে। আচ্ছা, আমরা এই ম্যাথগুলো একটু সহজই আমি এই ম্যাথগুলো আমি করি, আপনারা জাস্ট দেখেন। একটা বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 18 পাই, ক্ষেত্রফল। একটা বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে আপনার কত পাই? 18 পাই দেওয়া আছে, 18 পাই, 18 পাই দেওয়া আছে। আচ্ছা, বলা আছে আপনাকে বৃত্তের পরিধি কত? পরিধি কত? আচ্ছা, তাহলে পাই পাই আউট, আর এখানে কত হবে? এখানে হবে আপনার 9 × 2, কত হবে? 3 রুট। ওকে রাইট, তাহলে আপনাকে বলছে যে বৃত্তের পরিধি কত? পরিধি। আচ্ছা, তাহলে আমি কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে কি হবে? পরিধি 2 পাই আর। আচ্ছা, 2 × আচ্ছা আর কত? 3√2। পাই তো পাই জায়গা কিন্তু আছে, তাহলে কত হবে? 3 × 2 = 6, 6√2 পাই। ওকে, আচ্ছা, এখন ব্যাপার যেটা হলো আলটিমেটলি যে আপনার বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 18 পাই
আপনাকে বের করতে হবে পরিধি কত। তাহলে পরিধি হচ্ছে 6√2 পাই, 6√2 পাই। আচ্ছা রাইট। এবার এবার আমি একটা প্রশ্ন করি আপনাদের, দেখি আপনারা পারেন কিনা জিনিসটা। ব্যাপারগুলো খুবই সিম্পল জিনিস, হোপফুলি আপনারা পারবেন। কোন বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 10 পাই, ক্ষেত্রফল দেওয়া আছে 10 পাই, 10 পাই, তাহলে কত হবে পরিধি? এবার আপনারা করেন, হোপফুলি আপনারা বুঝবেন, কোনো ঝামেলা কিন্তু হয় নাই। বৃত্তের দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 10 পাই, তাহলে কত হবে পরিধি? বের করেন দেখি। কোন বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 10 পাই, আপনাকে বের করতে হবে হচ্ছে পরিধি কত, পরিধি বের করেন। পরিধির সূত্র হচ্ছে, তাড়াহুড়া হয়ে যাচ্ছে না, মানে একই জিনিস তো বারবার পড়ছি, একটু ফাস্ট করালাম। আমি এখন স্লো হবো, মানে একই প্রশ্ন কয়েকটা আছে, ব্যাপার হবে না ইনশাল্লাহ। আপনাকে বলা আছে ক্ষেত্রফল দেওয়া আছে 10 পাই, বৃত্তের পরিধি মানে 2 পাই আর, এটা হচ্ছে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি মানে হচ্ছে বৃত্তের পরিসীমা, বৃত্তের বাউন্ডারিটা কতটুকু, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনাকে বলছে যে বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 10 পাই, বৃত্তের পরিধি কত, টুয়াইস 2 পাই আর, রাইট। আচ্ছা রাইট, 10 আচ্ছা রাইট, 2 পাই √10, রাইট। 200 পাই না, 200 পাই, 2 পাই √10। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা করব, থ্যাংক ইউ ভেরি মাচ যারা অ্যান্সার দিয়েছেন। আই মিন নূর হোসেন, হিলারিয়াস নূর হোসেন, হাবিবা হ্যাপি, সালমা জাহান, ইজাজুল ইসলাম, আহসান আকিবের অ্যান্সারটা হয় নাই। আহসান, আপনার অ্যান্সারটা হয় নাই, 200 পাই না। আর সাদিয়া বাবুল, আপনাদের অ্যান্সার ঠিকই আছে, দ্যাটস গুড। পারছেন না, আপনাকে বলা আছে ক্ষেত্রফল দেওয়া আছে 10 পাই। আচ্ছা, বের করতে হবে আপনাকে ব্যাসার্ধ, এই পরিধি কত, পরিধি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো? এখান থেকে আমরা বের করতে পারবো শুধুমাত্র বৃত্তের ব্যাসার্ধ, আর কিছুই না। তাহলে পাই আর স্কয়ার কত হবে, 10 পাই। ওকে, তাহলে এই পাই আউট, ওকে রাইট, এই পাই আউট। তাহলে আর কত, এখানে কত, √10। আচ্ছা, তাহলে এখানে আর কিছু করার নাই, √10। তাহলে এখানে কত হবে দেখুন, 2 পাই, এখানে কত হবে, √10। তাহলে 2 পাই √10, এটা হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। 2 পাই √10। আচ্ছা, ক্লিয়ার ব্যাপারটা? 2 পাই √10, 2 পাই √10, এটা হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। আচ্ছা রাইট। ডাবল পাই কেমনে মানে কি বলেন? আচ্ছা, 2 পাই √10, দ্যাটস গুড। এবার আমরা আরেকটা ম্যাথ করব ইনশাআল্লাহ। পায়ের মান কি বসাতে, না পায়ের মান লাগবে না। পায়ের মান দিয়ে আপনি কি করবেন, এটাই এমসিকিউ অ্যান্সার, এটাই অপশনে, এটাই থাকবে। ওকে, আর কিছু করতে হবে না, এটুকু এনাফ, এটুকু কিন্তু এনাফ। ওকে, এনাফ। আচ্ছা, এবার বলা আছে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে আর ব্যাস দেওয়া আছে 14। বৃত্তের ব্যাস দেখুন, আমি একটু লিখে নিই হাতের মধ্যে। বৃত্তের ব্যাস দেওয়া আছে 14, ব্যাস। ওকে, আচ্ছা, বৃত্তের ব্যাস দেওয়া আছে 14। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান। তার মানে বৃত্তের ব্যাস দেওয়া আছে এত, তার মানে বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, আপনাকে বলা হবে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত। এই বর্গক্ষেত্রের এক বাহুর
দৈর্ঘ্য কত, এক বাহুর দৈর্ঘ্য কত। আচ্ছা রাইট, ধরি এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স, কোনো সমস্যা আছে? সমস্যা নাই, এক্স। আচ্ছা, তাহলে এরিয়া কত হবে? এক্স স্কয়ার। আচ্ছা, আর যেহেতু ব্যাস দেওয়া আছে 14, তার মানে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে হচ্ছে 7। ওকে, আচ্ছা, তাহলে কি হবে? পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। ওকে, তাহলে কত হবে? 49 পাই সমান কত? এক্স স্কয়ার। আচ্ছা, আমাকে এক্স এর মান বের করতে হবে। ওকে, তাহলে এক্স কত হবে? 49 এর উপরে রুট কি পায়ের উপর রুট, তাহলে কত হবে? 7 রুট পাই। ওকে, এখন 7 রুট পাই, আপনাকে ব্যাপারটা এইভাবে কিন্তু ওরা ধরেন আপনাকে যদি এইভাবে বলে ধরেন 7 রুট পাই, অথবা আপনি এখন ধরেন 7 রুট পাই আমাদের কিন্তু অ্যান্সারে নাই 7 রুট পাই, তাহলে আপনি কি করবেন দেখুন, তাহলে আপনি কি করবেন? আচ্ছা ধরুন, তাহলে আপনি কি করতে পারেন? এখানে 49 ইন্টু 22/7, 7 7 কত? 49, তাহলে কত হবে এখানে? 154। 154 সমান হচ্ছে এক্স স্কয়ার। আচ্ছা, ভালো করে ব্যাপারটা বুঝেন, 154 সমান এক্স স্কয়ার। ওকে, এখন 154 কিন্তু মানে এটা একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা না, তাহলে এক্স স্কয়ার কত? 154। এখন আপনি কি করবেন? আপনি 154কে মনে করবেন 144, আশেপাশে আশেপাশে পূর্ণবর্গ সংখ্যা কত হবে? এক্স স্কয়ার 144, তাহলে কত হবে? এক্স এর মানটা হবে 12 অপেক্ষা বেশি, মানে 12 থেকে বেশি, 12 প্লাস, 12 থেকে সামান্য বেশি, 12 থেকে বেশি কিন্তু 13 অপেক্ষা কম, 12 থেকে বেশি কিন্তু 13 অপেক্ষা কম, 12 এবং 13 মাঝখানে, 12 এবং 13 মাঝখানে অ্যান্সার কত আছে? সেটা 12.4 দেওয়া আছে একটা, 12.8 দেওয়া আছে একটা, 12.6 দেওয়া আছে একটা। অঙ্কটা ভালো করে বুঝি, মানে আমরা একটু জটিল অঙ্কই। এখন দেখুন, আপনার কিন্তু 3টা অপশন দেওয়া আছে, 3টা অপশন। 12 একটা আছে দেখুন, আচ্ছা একটা আছে আপনার 12.8 দেওয়া আছে, 12.8 দেওয়া আছে, আরেকটা 12.6 দেওয়া আছে, আরেকটা 12.4 দেওয়া আছে। ওকে, তাহলে 3টা দেওয়া আছে অ্যান্সার, 3টা। ভাই এত ডেপথ ব্যাসার্ধ 4 না, ব্যাস ওখানে আপনি শীট দেখেন না, শীটে একটু ভুল আছে, আপনি অঙ্ক তাকান। আচ্ছা, এখন দেখুন 12.8 দেওয়া আছে, 12.6 দেওয়া আছে, 12.4 দেওয়া আছে, আপনাকে অ্যান্সারটা হবে 12 থেকে 13 এর মাঝে, 12 থেকে 13 এর মাঝে। ওকে, এখন দেখুন আপনি কি করবেন, যেহেতু আপনি জিনিসটা কিন্তু আপনি 3.1416 দিয়ে আপনি গুণ করবেন, এটা আরো টাফ হয়ে যাবে ব্যাপারটা। চৈতি 3.1416 দিয়ে গুণ করবেন, আপনাকে 12.4 আছে, 12.6 আছে, 12.8 আছে, তাহলে আপনি অ্যাকচুয়ালি কোনটা বুঝবেন যে কোনটা আপনার অ্যান্সার হবে? খুবই কিন্তু ক্লোজ অ্যান্সার, খুবই ক্লোজ, খুবই ক্লোজ। তাহলে আপনি এখান থেকে অ্যাকচুয়ালি উদ্ধার পাবেন কিভাবে, এখান থেকে আপনি বাঁচবেন কিভাবে? আচ্ছা, এখন দেখুন কি বলা হচ্ছে, দেখুন ব্যাপার হলো যে একটা হলো 154, এর আগেরটা কত? 144 আগেরটা। আচ্ছা, এর পরে কত? 169। ওকে, আচ্ছা, খুব ভালো করে বুঝেন, মানে কোনো বই পুস্তকে কোনো টিচাররা কিন্তু আসলে এইভাবে শেখাবে না, কনফার্ম থাকেন, একটা ম্যাথ নিয়ে এতক্ষণ বয়ান দিবে না। এবার 159 আর 144 জিনিসটা একবার বুঝলেই 10 সেকেন্ড লাগবে। ওকে, আচ্ছা, তাহলে 159 আর 144 এর মধ্যে কত পার্থক্য? 25। আচ্ছা, ওকে, 25। এখন যেহেতু 12 এবং 13 মাঝখানে, আপনি 25-এর অর্ধেক করেন, কত হবে? 12 বা 13, ধরেন 13। আচ্ছা, এখন যদি ধরেন 12 বেশি হয়, তার মানে যদি 144 প্লাস 12 হয়, মানে 156 এর বেশি হয়,
156 এর বেশি, তাহলে অ্যান্সারটা আসবে কত? অ্যান্সারটা আসবে হচ্ছে আপনার 12.6 বা 12.8। যদি 156 থেকে বেশি হয় অ্যান্সারটা, কারণ অর্ধেকের বেশি তাহলে 12.5 মানে 12 এবং 13-র মাঝখানে, তাহলে 12 এবং 13-র বেশি, অর্ধেকের বেশি, তাহলে 12.5 এর বেশি, 12.6 বা 12.8। কিন্তু আমাদের কত আছে? আমাদের কি 156 থেকে বেশি আছে? না, আমাদের আছে 154। তার মানে 12.5 এর থেকে কম, 12.5 থেকে কম। সেটা কত? সেটা হচ্ছে 12.4। 12.4 হচ্ছে আমাদের কিন্তু আলটিমেটলি অ্যান্সার। তাহলে আপনি এই একটা ম্যাথ খুব ভালো করে কিন্তু বুঝেন যে স্যার এত কাহিনী ভালো লাগে না, এত কাহিনী ভালো না লাগলে আসলে চাকরি হবে না। এত কাহিনী ভালো না লাগে, কেউ মনে করেন স্যার মানে এত জটিল ম্যাথ, ভাই এ তো পরীক্ষায় আসছে, এই ম্যাথ তো পরীক্ষায় আসছে, আপনি বাদ দিবেন? আপনি মনে করবেন যে দূর এই ম্যাথ বাদ। আপনি দেখবেন অনেক বই লেখা আছে, অনেক স্যাররাও বলবে এত কাহিনী করে ম্যাথ করা দরকার না, এটা বাদ দিয়ে দেন। আপনি যে একটা এমসিকিউ ছেড়ে আসবেন, আপনি কনফার্ম যে আপনি পিলিতে পাস করবেন? সো আপনাকে ডেপলি কিন্তু শিখতে হবে ব্যাপারটা। ওকে, তাহলে আমরা কি ম্যাথটা বুঝতে পেরেছি? ইয়েস অর নো বলেন, আমরা কি এই ম্যাথটা বুঝতে পেরেছি কিনা? আমরা কি এই ম্যাথটা বুঝতে পেরেছি? আচ্ছা, রাইট, দ্যাটস গুড। 12.06 এক জিনিস, 12.06 তো অনেক কম। আরে আতুল, 12.06, 12.06, 12.06, 12.07, 12.08, 12.09, এবার হবে 12.1। তাহলে অনেক ছোট না? এটা অনেক ছোট। 12.06 তো অনেক ছোট, 12.1ও না, তো অনেক বেশি ছোট হয়ে যায়, এটা তো হবে না। রাতুল কি ক্লিয়ার ব্যাপারটা? 12.06 তো 12.1 থেকে ছোট, কারণ 12.06, 07, 08, এরপরে আসবে 12.1, এত তো ছোট না এরা। না, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ব্যাস দেওয়া, শীটে ভুল লেখা আছে, ব্যাসার্ধ বলা আছে। হ্যাঁ, 12.06 আর 12.60 এক জিনিস না, এটা অনেক পার্থক্য, অনেক বিশাল পার্থক্য, 10 গুণ পার্থক্য, 10 গুণ। আচ্ছা, তার মানে ক্লিয়ার ব্যাপারটা? লাস্টটুকু বুঝি নাই। লাস্টটুকু মানে হচ্ছে যে আমি একটু আবার শেয়ার করি ব্যাপারটা। আচ্ছা, আবার দেখুন, লাস্টটুকু মানে কি ধরুন আপনাকে বলা হচ্ছিল যে মানে 12, মানে আমরা ধরলাম 12, যে অ্যান্সারটা 12 থেকে বেশি হবে। তাহলে যদি 144 হইতো তাহলে হয়তো 12, 169 হইলে হয়তো 13, কিন্তু কত আছে? আছে হচ্ছে 154। তাহলে আপনি 169 থেকে 144 বিয়োগ দেন, কত হবে? 25। এবার আপনি 25কে 2 দিয়ে ভাগ করেন, কত হবে? ধরেন 13। তাহলে আপনি 144 এর 13 যোগ করেন, কত হবে? 157। যদি 157 এর বেশি হয় তাহলে কিন্তু 12.5 বেশি হবে, কারণ অর্ধেকের বেশি, অর্ধেকের বেশি। কিন্তু আমাদের তো ভাই 154 আছে, 157 নাই। তার মানে আমাদের কি, আমাদের 12.5 হবে না, আমাদের 12.5 থেকে একটু কম হবে। সেটা কত? সেটা হচ্ছে 12.4। অথচ একটা জিনিস খেয়াল করে দেখেন, এই ম্যাথটা কিন্তু একটা অধিদপ্তরের ম্যাথ, অধিদপ্তরের মানে একটা তৃতীয় শ্রেণীর চাকরির পরীক্ষার ম্যাথ। এটা, এই ম্যাথটা একটা তৃতীয় শ্রেণীর চাকরির পরীক্ষার ম্যাথ। অনেক বিসিএস এর স্টুডেন্টরা এই ম্যাথ পারবে না। ওটা বুঝছেন? এই ম্যাথটা একটা অধিদপ্তর, মন্ত্রণালয় না, অধিদপ্তরের পরীক্ষার ম্যাথ। ওকে,
তার মানে যদি আপনি সহজ মনে করেন যে সহজ কোনো মতে একটু বৃত্তর বেসিক শিখবেন, কোনো মতে লামসাম বা চাকরি হবে না, চাকরি পাওয়াটা ভিন্ন ব্যাপার, আপনাকে খুব কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা রাইট, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা ভালো করে বুঝি, আমরা অল্প বুঝি। আমরা কি তাহলে ম্যাটার বুঝতে পেরেছি? আমরা কি ম্যাথটা বুঝতে পেরেছি ক্লিয়ার করে? আচ্ছা রাইট, আমি কি নেক্সট ম্যাথে যাব? নেক্সট ম্যাথে আমরা 2 থেকে 3টা ম্যাথ করব, সমস্যা নাই, নো প্রবলেম। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা পরের আরেকটি ম্যাথ করব। পরের ম্যাথে বলা হচ্ছে যে 56 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে বর্গক্ষেত্রের যে কোনো এক বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, সেম ম্যাথ, কিন্তু সেম ম্যাথ, ওকে, এই ম্যাথটা একদম সেম ম্যাথ। 40, 41, 42 একদম সেম ম্যাথ। 157 তো হলো। হ্যাঁ, আমরা আসলে আজকে ম্যাথ করবো না, আজকে আমাদের শেষ ম্যাথ, মাথা অনেক চক্কর দিচ্ছে, ফাইন। আচ্ছা নিনজামণি, 157 তো হলো, তাহলে 169 কেন নেব না? কেন ভাই? 116, আমাদের তো 154 আছে, 154 তো, 144, 169, আমাদের 154 আছে। 157 যদি হতো তাহলে আপনি 12.5 নিতে পারতেন, তা আছে 154, তার মানে 12.5 থেকে কম 12.4। ক্লিয়ার ব্যাপারটা? আমরা আজকের একটা ম্যাথ করব, তাহলে আমাদের আজকের মতো ক্লাস শেষ হয়ে যাবে। আজকে একটা ম্যাথ করবো, অনলি একটা ম্যাথ, ওকে? আজকে একটা ম্যাথ করবো, অনলি আজকে একটা ম্যাথ করবো, আর কিছু না। ওকে ফাইন, তাহলে আজকে শেষ হয়ে যাক, আলহামদুলিল্লাহ। আপনারা এই 10 থেকে 12টা ম্যাথ প্র্যাকটিস করবেন। আমরা নেক্সটে ইনশাল্লাহ বৃত্তের আরো 2টা পর্ব লাগবে, তাহলে কিন্তু মোটামুটি আমাদের এই বৃত্ত নিয়ে ঝামেলা শেষ হয়ে যাবে। তার মানে কিন্তু আসলে জ্যামিতিটা একদম সহজ না, কঠিন না, কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে জিনিসটা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল সকাল 11টায়। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আর অবশ্যই কিন্তু কষ্ট করে যাওয়ার আগে আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দিয়ে যাবেন সবার জন্য। আর রিকোয়েস্ট থাকবে, গ্রুপে মেম্বার অ্যাড করবেন, আপনার ফ্রেন্ডদেরকে অ্যাড করবেন। ওকে, যদি আমি ইন্সপায়ার না হই, মোটিভেশন না পাই এত ইফোর্ট দিয়ে, তাহলে আমি ইফোর্ট দিব না তো। মানে এত ইফোর্ট দিয়ে কি লাভ আপনাদের, বলেন? আপনারা আমাদের ফ্রেন্ডদেরকে অ্যাড করবেন না, বিভিন্ন গ্রুপে এত সুন্দর লাইভ ক্লাস শেয়ার করে দিবেন না, তাহলে আর লাইভ নিয়ে কি লাভ? তাহলে আপনারা যদি পেমেন্ট দিয়ে যদি শিখেন, তাহলে আসলে ব্যাপারটা কতটা ডিফিকাল্ট আসলে বুঝতে পারবেন, যে আসলে মানে খুব টাফ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল সকাল 11টায়। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।